হোয়াইট হাউসের পশ্চিম দিকের করিডোর দিয়ে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা দ্রুত হেঁটে যাচ্ছেন। বাইরে সাংবাদিকেরা অপেক্ষা করছে, ক্যামেরা প্রস্তুত, কিন্তু ভেতরের বাতাসে যেন অদ্ভুত এক অস্বস্তি। কারণ মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র আকাশে উঠেছে। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো সতর্ক অবস্থায়। বিশ্বজুড়ে কূটনৈতিক লাইনে অস্বাভাবিক ব্যস্ততা। একটি কক্ষে দরজা বন্ধ। ভেতরে কয়েকজন উপদেষ্টা, সামরিক কর্মকর্তা এবং গোয়েন্দা বিশ্লেষক। টেবিলের মাঝখানে রাখা একটি ডসিয়ার, তার ওপরে লাল অক্ষরে লেখা একটি শব্দ, ইরান। কেউ কথা বলছে না, কারণ আলোচনার বিষয়টি এখন আর সম্ভাব্য কোনো সংকট নয়। এটি ইতিমধ্যে শুরু হয়ে যাওয়া এক যুদ্ধ, যার পরিণতি এখনও অজানা। ওয়াশিংটনের করিডোরে একটি প্রশ্ন ফিসফিস করে ঘুরছে। ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের বিরুদ্ধে এই সংঘাতে জড়িয়েছেন নিজের সিদ্ধান্তে, নাকি এর পেছনে ছিল এমন কিছু চাপ যা বাইরে থেকে দেখা যায় না? কেউ বলছে ইসরায়েলের নিরাপত্তা, কেউ বলছে মধ্যপ্রাচ্যের কৌশলগত হিসাব, আবার কেউ ধীরে ধীরে একটি অন্য শব্দ উচ্চারণ করছে, এপস্টিন। একজন বিশ্লেষক ফাইলের একটি পৃষ্ঠা উল্টালেন, তারপর ধীরে বললেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু ইতিহাসের বড় প্রশ্নটা এখনও রয়ে গেছে। এই যুদ্ধের বীজ কোথায় বপন করা হয়েছিল? ঘরের নীরবতার মধ্যে সেই কথাটা যেন ভারী হয়ে ঝুলে রইল। কারণ ইতিহাস জানে, মধ্যপ্রাচ্যের অনেক যুদ্ধ শুরু হয় সীমান্তে নয়, শুরু হয় গল্প দিয়ে, গোয়েন্দা রিপোর্ট দিয়ে, কখনো কখনো ভুল তথ্য দিয়েও। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি শব্দ বারবার ফিরে আসে, গোয়েন্দা তথ্য। কখনো এটি যুদ্ধ ঠেকায়, আবার কখনো যুদ্ধের আগুন জ্বালায়। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক সাক্ষাৎকারে একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলেছিলেন। তার ভাষায়, ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরের দিনগুলোতে ইসরায়েলি নেতারা দাবি করছিল যে উত্তরে লেবানন থেকে হিজবুল্লাহ খুব শিগগিরই হামলা চালাতে যাচ্ছে। সে কারণে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে আগাম হামলা চালাতে চাইছিল। তখন প্রেসিডেন্ট বাইডেন তাদের বলেছিলেন, দেখো, ইসরায়েলের ওপর যদি হামলা হয়, আমরা সবসময় তোমাদের পাশে থাকবো, কিন্তু তোমরা যদি নিজেরাই আগে থেকে যুদ্ধ শুরু করতে চাও, তাহলে আমরা সেখানে নেই। খারাপ বা ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরে একটি বড় যুদ্ধ শুরু হয়ে যাওয়া, আমরা প্রায় ৩০ মিনিটের দূরত্বে ছিলাম। শেষ পর্যন্ত আমরা সেটি ঠেকাতে পেরেছিলাম। এই বক্তব্যটি শুধু একটি ঘটনা নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতির এক গভীর বাস্তবতা তুলে ধরে। কারণ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন মানুষ প্রায়ই ভুলে যায় তার আগেও ছিল দীর্ঘ প্রস্তুতি, একটি গল্প, একটি হুমকি, একটি জরুরি পরিস্থিতি। তারপর বলা হয়, এখনই আঘাত না করলে দেরি হয়ে যাবে। বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনীতি বহু বছর ধরে এক অদ্ভুত দ্বৈত বাস্তবতার মধ্যে চলছে। একদিকে তিনি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতাদের একজন, অন্যদিকে তার রাজনৈতিক জীবনের উপর ঝুলে আছে একাধিক গুরুতর দুর্নীতির মামলা, ঘুষ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে ইসরায়েলের আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে। এই মামলাগুলো শুধু আইনি সংকট নয়, এগুলো তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় হুমকি। ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, নেতানিয়াহুর সমর্থক যেমন আছে, তেমনি তার বিরোধিতাও অত্যন্ত শক্তিশালী। তেল আবিবের রাস্তায় বহুবার হাজার হাজার মানুষ তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে। ইসরায়েলের রাজনীতির ভিতরে গভীর বিভাজন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল ক্ষমতা ধরে রাখা। আর ইতিহাস দেখায়, রাজনৈতিক সংকটে থাকা অনেক নেতা একটি পুরনো কৌশলের দিকে ঝোঁকেন, বাহ্যিক সংঘাত। যখন কোনো দেশের মধ্যে যুদ্ধ থাকে, তখন তার অভ্যন্তরীণ রাজনীতি প্রায়ই বদলে যায়। সমালোচনা কমে আসে, জাতীয় নিরাপত্তার প্রশ্ন সামনে চলে আসে, আর তখন ক্ষমতাসীন নেতৃত্বের চারপাশে এক ধরনের রাজনৈতিক সংহতি তৈরি হয়। অনেক বিশ্লেষকের মতে, নেতানিয়াহু সেই বাস্তবতাটি খুব ভালোভাবে বোঝেন। কারণ ইসরায়েলের নিরাপত্তা রাজনীতি সবসময় অত্যন্ত শক্তিশালী একটি বিষয়। যখন দেশের সামনে বড় শত্রুর ছবি আঁকা হয়, তখন অভ্যন্তরীণ বিভাজন কিছুটা হলেও পেছনে চলে যায়। ইরানকে ঘিরে নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক বর্ণনাও সেই প্রেক্ষাপটেই গড়ে উঠেছে। তিনি বহু বছর ধরে ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরছেন। তার ভাষণে বারবার একটি কথা ফিরে আসে, ইরান শুধু একটি দেশ নয়, ইরান একটি আঞ্চলিক নেটওয়ার্ক। এই সবকিছুকে তিনি একটি বৃহত্তর ঘেরাও কৌশল হিসেবে তুলে ধরেন। কিন্তু সমালোচকরা বলছেন, এই বর্ণনার ভেতরে শুধু নিরাপত্তা নয়, রাজনীতিও আছে। কারণ একটি দীর্ঘমেয়াদী সংঘাত নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক বাস্তবতা তৈরি করে। যুদ্ধ চললে নির্বাচন পিছিয়ে যেতে পারে, রাজনৈতিক বিরোধিতা দুর্বল হয়ে পড়ে, আর নিরাপত্তা সংকটের মধ্যে শক্তিশালী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও সামনে আসে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন, ইরানের সাথে সংঘাত নেতানিয়াহুর জন্য শুধু কৌশলগত নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি বাস্তবতা আছে, ইরান একটি আঞ্চলিক শক্তি। দীর্ঘমেয়াদে একা ইসরায়েলের পক্ষে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে টিকে থাকা অত্যন্ত কঠিন। এই কারণেই নেতানিয়াহুর কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়ানো। ইসরায়েল জানে, আমেরিকার সামরিক ও কৌশলগত সমর্থন ছাড়া মধ্যপ্রাচ্যের বড় কোনো সংঘাত দীর্ঘদিন চালানো কঠিন। আর এই জায়গাতেই উঠে আসে ডোনাল্ড ট্রাম্পের নাম। ট্রাম্প প্রশাসনের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ইরানের পারমাণবিক চুক্তি বাতিল করা, কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা
এবং আঞ্চলিক জোট গড়ে তোলা সবই সেই বৃহত্তর কৌশলের অংশ ছিল। সমালোচকদের মতে নেতানিয়াহু বুঝেছিলেন একটি বিষয়, যদি ইরানের সাথে সংঘাত শুরু হয় তাহলে সেটিকে দ্রুত এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অনিবার্য হয়ে পড়বে। কারণ একবার আমেরিকা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে যুদ্ধ আর শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি হয়ে যায় একটি আঞ্চলিক শক্তির লড়াই, আর সেই লড়াইয়ের রাজনৈতিক প্রতিধ্বনি বহুদূর পর্যন্ত পৌঁছে যায়। এই কারণেই আজ অনেক বিশ্লেষক একটি অস্বস্তিকর প্রশ্ন তুলছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে কেবল নিরাপত্তার লড়াই, নাকি এটি এমন এক রাজনৈতিক বাস্তবতা যেখানে একজন নেতার ক্ষমতা টিকিয়ে রাখার লড়াইও জড়িয়ে গেছে আঞ্চলিক সংঘাতের সঙ্গে। কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে কখনো কখনো যুদ্ধ শুরু হয় সীমান্তে নয়, শুরু হয় ক্ষমতার করিডোরে, আর যখন সেই যুদ্ধ শুরু হয়ে যায় তখন তার আগুন শুধু শত্রুকে নয়, রাজনীতিকেও বদলে দেয়। আমেরিকার রাজনীতিতে জেফ্রি এপস্টিনের নাম যেন এক অদ্ভুত অন্ধকার ছায়া। তার মৃত্যু বহু প্রশ্নের উত্তর বন্ধ করে দিয়েছে, কিন্তু তার রেখে যাওয়া ফাইল, যোগাযোগের তালিকা এবং ব্যক্তিগত নেটওয়ার্ক নিয়ে বিতর্ক আজও থামেনি। বহু বছর ধরে অভিযোগ উঠে এসেছে এপস্টিনের ব্যক্তিগত জেট, তার দ্বীপ এবং তার পার্টিগুলোতে বিশ্বের বহু ক্ষমতাধর ব্যক্তি যাতায়াত করতেন, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কূটনীতিক, ধনকুবের। এই তালিকায় ডোনাল্ড ট্রাম্পের নামও একাধিকবার এসেছে। কিছু নথি এবং ছবিতে ট্রাম্প ও এপস্টিনকে একই সামাজিক পরিমণ্ডলে দেখা গেছে। কিছু অভিযোগ এমন ইঙ্গিতও দেয় যে সেই সম্পর্ক শুধুই সামাজিক ছিল না, বরং আরও বিতর্কিত প্রসঙ্গের সঙ্গে জড়িত থাকতে পারে। এইসব তথ্যের অনেক অংশ এখনও বিতর্কিত, অনেক কিছু আদালতে প্রমাণিত নয়। কিন্তু একটি বিষয়ে স্পষ্ট, এপস্টিনের ফাইল এখনও সম্পূর্ণ প্রকাশিত হয়নি। আর এখান থেকেই শুরু হয়েছে আরেকটি অস্বস্তিকর তত্ত্ব। কিছু মার্কিন বিশ্লেষক দাবি করেন এপস্টিনের কাছে এমন অনেক তথ্য ছিল যা ক্ষমতাধর মানুষদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারত, এবং সেই তথ্যের একটি অংশ হয়তো বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছেও পৌঁছেছে। এই প্রেক্ষাপটে একটি বিতর্কিত দাবি প্রায়ই শোনা যায়। কিছু বিশ্লেষকের মতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্ষমতার নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকে। এপস্টিনের নেটওয়ার্ক থেকেও এমন তথ্য তাদের হাতে পৌঁছাতে পারে, এমন ধারণা অনেকেই প্রকাশ করেছেন। যদি সেই ধরনের সংবেদনশীল তথ্য সত্যিই কারো হাতে থাকে তাহলে তা রাজনৈতিক চাপ তৈরির একটি শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে। কারণ এমন তথ্য প্রকাশ পেলে একজন নেতার শুধু রাজনৈতিক ভবিষ্যৎই নয়, তার ব্যক্তিগত স্বাধীনতাও ঝুঁকির মুখে পড়তে পারে। এ কারণে কিছু বিশ্লেষক একটি কঠিন প্রশ্ন তুলেছেন, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি মধ্যপ্রাচ্যের এই সংঘাতে জড়িয়েছেন কেবল কৌশলগত সিদ্ধান্তের ভিত্তিতে, নাকি তার উপর এমন কোনো চাপ তৈরি হয়েছে যা বাইরে থেকে দেখা যায় না? এই তত্ত্বের সমর্থকেরা দাবি করেন এপস্টিন ফাইলের সম্ভাব্য তথ্য ব্যবহার করে রাজনৈতিক চাপ তৈরি করা হতে পারে। তাদের মতে এমন পরিস্থিতিতে কোনো নেতা এমন সিদ্ধান্তও নিতে পারেন যা অন্যথায় তিনি নিতেন না। তবে এই দাবিগুলো এখনও বিতর্কের মধ্যে রয়েছে এবং এর অনেক অংশই প্রমাণিত নয়। কিন্তু এপস্টিনের গল্প এখানেই শেষ হয় না। আরেকটি মতবাদ রয়েছে যা আরও পুরনো। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিভিন্ন লবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। ব্যবসায়িক লবি, অস্ত্রশিল্পের লবি, তেল কোম্পানির লবি এবং মধ্যপ্রাচ্য নীতিতে প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। এর মধ্যে ইসরায়েলপন্থী লবি আমেরিকার রাজনীতিতে অত্যন্ত শক্তিশালী বলে বহু বিশ্লেষক মনে করেন। কংগ্রেস থেকে প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত এই লবির সমর্থন প্রায়ই গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। এই বাস্তবতাকে সামনে রেখে কিছু বিশ্লেষক আরেকটি ব্যাখ্যা দেন। তাদের মতে ক্ষমতায় আসার আগে অনেক রাজনীতিক শক্তিশালী লবিগুলোর কাছে কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি দেন। এই প্রতিশ্রুতিগুলো কখনো প্রকাশ্যে আসে না, কিন্তু ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ তৈরি হয়। এই দৃষ্টিকোণ থেকে কেউ কেউ মনে করেন ট্রাম্প হয়তো ক্ষমতায় আসার আগেই মধ্যপ্রাচ্য নীতিতে ইসরায়েলের স্বার্থকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এই দুই তত্ত্ব, ব্ল্যাকমেইল এবং রাজনৈতিক লবির প্রভাব, দুটিই এখন আমেরিকার রাজনৈতিক আলোচনায় ঘুরে বেড়ায়। কোনটি সত্য, কোনটি অতিরঞ্জন তা নিশ্চিত করে বলা কঠিন। কিন্তু একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো শুধু সামরিক মানচিত্রে আঁকা হয় না, সেগুলো তৈরি হয় ক্ষমতার করিডোরে, গোপন বৈঠকে, অদৃশ্য চাপে, রাজনৈতিক প্রতিশ্রুতির হিসাবের ভেতর। আর কখনো কখনো সেই যুদ্ধের পেছনে এমন গল্প লুকিয়ে থাকে যেগুলো পুরোপুরি প্রকাশ পেতে ইতিহাসেরও অনেক সময় লাগে। হোয়াইট হাউসের সেই কক্ষের আলো তখনও জ্বলছে। টেবিলের উপর ছড়িয়ে আছে মানচিত্র, পারস্য উপসাগর, তেহরান, তেল আবিব। লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে ক্ষেপণাস্ত্রের পথ। কিন্তু এখন এগুলো আর সম্ভাব্য পথ নয়, কারণ যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের আকাশে ইতিমধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়েছে, রাডার নিভে গেছে, ঘাঁটি কেঁপে উঠেছে বিস্ফোরণে। স্ক্রিনে নতুন রিপোর্ট ভেসে উঠছে একের পর এক, আর সেই রিপোর্টের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে তিনটি নাম: ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু এবং এক অদ্ভুত ছায়া, জেফ্রি এপস্টিন। একজন কর্মকর্তা ধীরে ধীরে বললেন,
প্রশ্নটা এখন যুদ্ধ নয়, কেউ তাকালো তার দিকে। তাহলে প্রশ্নটা কি? তিনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর বললেন, প্রশ্নটা হলো কে এই যুদ্ধটা সত্যি চেয়েছিল। ঘরের ভেতর আবার নীরবতা। জানালার বাইরে দূরে ওয়াশিংটনের আকাশ শান্ত, কিন্তু মধ্যপ্রাচ্যে আকাশ জ্বলছে আগুনে। সেই আগুনের আলো যেন ছায়া ফেলছে তিনটি নামের উপর: ট্রাম্প, নেতানিয়াহু, এপস্টিন। আর ইতিহাস জানে, যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য সবসময় বোমার শব্দে লুকিয়ে থাকে না, কখনো কখনো তা লুকিয়ে থাকে কিছু অদৃশ্য ফাইলের ভেতর, যেগুলো প্রকাশ হলে সরকার পড়ে যেতে পারে, নেতা ধ্বংস হয়ে যেতে পারে।